নেশা খুবই মারাত্মক জিনিস। একটা নেশাখোর ছেলের কারণে পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায়। আজ আমি এমনই একটি গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে একটা নেশাখোর হাজবেন্ডের কারণে তার স্ত্রীকে প্রতিনিয়ত সহ্য করতে হয় নানা রকম অত্যাচার ও নির্যাতন। হতে হয় মানুষের কাছে অপমানিত। তবে ভালোবাসার মানুষটাকে নেশার জীবন থেকে সরিয়ে আনতে মেয়েটি সব রকমের চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত কি সে তার হাজবেন্ডকে নেশার জীবন থেকে ফিরিয়ে আনতে পারে? সেটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এক্সপ্লেনেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মায়ার গল্প। মুভির শুরুতেই আমরা দেখি রাতে গ্রামের মধ্যে একটা বাড়িতে ডাকাত হামলা করেছে। সেখানকার গ্রামবাসীরা জানতে পেরে সবাই লাঠিসোঁটা নিয়ে চলে আসে। তারপর আমরা মায়া নামের একজন মেয়েকে দেখি। সে থানায় এসেছে তার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছে না, এই জন্য একটা কমপ্লেইন লেখাতে। পুলিশ তার কাছে ডিটেলস জানতে চায়। তখন মায়া বলে যে তার হাজবেন্ড রাহাত আজ 3 দিন ধরে নিখোঁজ। সে ফোনেও তাকে পাচ্ছে না, অফিসে গিয়েছিল, তারপরে আর বাসায় আসেনি। পুলিশ বলে যে একটা মিসিং ডায়েরি করে যান আর ওনার একটা ছবি দেন, আমরা বিষয়টা দেখছি। তখন মায়া পুলিশকে একটা ছবি দেয় আর একটা ডায়েরি লিখে চলে আসে। এর 3 দিন পর সকালে রাহাত হুট করেই বাড়িতে ফিরে আসে। রাহাতকে দেখে তো মায়া অবাক হয়ে যায়। বলে, এই 3 দিন তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি জানো তুমি? তোমার ফোন বন্ধ, তুমি হুট করে কোথায় হারিয়ে গেলে? রাহাত বলে যে তাকে ছিনতাইকারী ধরেছিল, মানিব্যাগ সহ সবকিছুই কেড়ে নিয়েছে এবং তাকে খুব মারধর করে একটা জায়গায় ফেলে গিয়েছিল। পরে তার জ্ঞান ফিরলে দেখে সে হাসপাতালে। মায়ের তখন খুবই খারাপ লাগে। তারপর রাহাত অফিসে এসে একটা লোককে ইনভেস্টমেন্টের জন্য বোঝাচ্ছিল। তবে সেই লোকটা বলে যে না, সে তো এখানে ইনভেস্ট করতে আসেনি, সে এখানে চাকরি করবে, তাই ইন্টারভিউ দিতে এসেছে। তারপরে রাহাতের বস তাকে বলে যে এই 3 দিন সে কোথায় ছিল। রাহাত তখন একই কথা বলে যে তাকে ছিনতাইকারী ধরেছিল, সব কেড়ে নিয়েছিল। রাহাত তখন তার বসকে বলে যে তাদের অফিস একটু তাড়াতাড়ি ছুটি দিলে ভালো হয়, কারণ রাত্রে অফিস শেষ হলে তাদের বাসায় যেতে অনেক অসুবিধা হয়। রাহাতের বস এই কথা শুনে খুব রেগে যায়, কারণ রাহাতের গত 3 মাসের পারফরমেন্স খুবই খারাপ। ক্লায়েন্ট ইনভেস্টমেন্টের জন্য ম্যানেজ করতে পারেনি। রাতে বাসায় এসে রাহাত সবার সাথে বসে ডিনার করছিল। মায়া বলে যে তাদের এই মাসের বাসার ভাড়াটা দেয়া হয়নি, বাড়িওয়ালা ভাড়ার জন্য অনেক চাপ দিচ্ছে। রাহাত বলে যে এখন তার অবস্থা একটু খারাপ যাচ্ছে, অফিসে কোনো ক্লায়েন্ট পাচ্ছে না, তাই বেতনও তেমন হচ্ছে না। সকালে রাহাত তার ছোটবেলার বন্ধু রাশেদের সাথে দেখা করে। রাহাত এখানে মিথ্যা বলে যে তার ওয়াইফ হাসপাতালের আইসিইউতে। রাশেদ জিজ্ঞাসা করে যে কেন, কি হয়েছে? রাহাত তখন একটা উল্টাপাল্টা রোগের নাম বলে দেয় আর বলে যে তার টাকা পয়সার খুবই সংকট, এখন আইসিইউতে আছে, বুঝতেই তো পারছো যে পানির মতো টাকা যাচ্ছে। রাশেদের এটা শুনে খুব খারাপ লাগে আর বলে, আচ্ছা তুই চিন্তা করিস না কোনো, আমি তোকে কিছু টাকা ধার দেব। তখন রাহাত 30,000 টাকা রাশেদের থেকে ধার নেয়। টাকা নিয়ে রাহাত মানু নামের একটা লোকের সাথে দেখা করে। তার থেকে রাহাত গোপনে কিছু একটা কিনে নেয়। তারপরে রাহাত সেখান থেকে গুলশানের একটা বাড়িতে যায়। সেদিন রাহাত আর বাসায় ফেরে না। সকালে মায়া তাকে ফোন দিলে দেখে রাহাতের ফোন বন্ধ। মায়া তখন চিন্তায় পড়ে যায় যে রাহাত আবার কোথায় চলে গেল। বাসায় তাদের একটা ছোট্ট মেয়েও আছে। মায়া তখন তার মাকে ফোন করে বলে যে রাহাত কালকে রাতেও বাসায় ফেরেনি। তবে তার মা মায়ের উপরে উল্টো রাগ দেখায়। সে রাহাতকে বিয়ে করতে মানা করেছিল, কিন্তু মায়া সবার বিরুদ্ধে গিয়ে নিজের ইচ্ছায় রাহাতকে বিয়ে করে। তারপরে মায়া রাহাতের সেই ফ্রেন্ড রাশেদকে ফোন করে জানার জন্য যে রাহাত তার সাথে আছে কিনা। কিন্তু রাশেদ বলে না, রাহাতের সাথে তো তার আগের দিন কথা হয়েছিল। সে মায়াকে বলে আপনি নাকি খুবই অসুস্থ, আইসিইউতে আছেন, এই জন্য সে আমার কাছ থেকে কিছু টাকাও নিয়েছে। তারপর থেকে ওর সাথে আর কথা হয়নি। মায়া তো পুরাই শকড হয়ে যায় রাশেদের কথা শুনে যে রাহাত তার অসুস্থতার কথা বলে রাশেদের থেকে টাকা নিয়েছে। তারপরে মায়ের আম্মা তাদের বাড়িতে আসে। সে তো মায়াকে বকতে থাকে যে তাকে বারবার রাহাতকে বিয়ে করতে মানা করেছিল। মায়া জোর করে রাহাতকে বিয়ে করে এখন এই ঝামেলা তাকে সামলাতে হচ্ছে। তারপরে মায়া তার মেয়েকে তার আম্মার সাথে পাঠিয়ে দেয়। তারপরে মায়া সব জায়গায় রাহাতের খোঁজ করতে থাকে। রাহাতের বন্ধু, আত্মীয় স্বজন সব জায়গায় রাহাতের খোঁজ করে, কিন্তু কেউই রাহাতের কোনো খবর বলতে পারে না। তাছাড়াও রাহাতের ফোনও অফ ছিল। এভাবেই 2 দিন কেটে যায়। তারপরে একদিন মায়া তার এক ভার্সিটির ফ্রেন্ডের থেকে জানতে পারে যে সে রাহাতকে এক জায়গায় দেখেছে।
মায়া তার সাথে দেখা করলে সে মায়াকে সেই জায়গায় বাড়ির সামনে নিয়ে আসে যেখানে আমরা শেষবার রাহাতকে ঢুকতে দেখেছিলাম। তারপরে মায়া রাহাতের খোঁজ করতে করতে সেখানে রাহাতকে পেয়ে যায়। রাহাত সেখানে নেশা করছিল। মায়া তাকে বলে যে তুমি না নেশা করা ছেড়ে দিয়েছিলে? রাহাত বলে যে না, সে এখানে নেশা করতে আসেনি, সে এখানে কাজে এসেছে, অফিসের একটা কাজে। মায়া তার কোনো কথাই শোনে না। সে রাহাতের কলার ধরে সেখান থেকে টানতে টানতে বাসায় নিয়ে আসে। বাসায় এসে মায়া খুব রাগ হয়ে যায়। সে রাহাতের গায়ে হাত তুলে রাহাতকে মারধর করে। মায়া রাহাতকে ভালোবেসে বিয়ে করেছিল। এই নেশা করার কারণেই তার আগে এক জায়গা থেকে চাকরি চলে গিয়েছে। মায়া বলে যে তারা বাড়ি ভাড়ার টাকা দিতে পারে না, তার মেয়েকে নিয়ে অনেক অভাবে থাকতে হয়, আর রাহাত কিনা এমন করে নেশা করে টাকা উড়ায়। তখন রাহাত মায়ার পা জড়িয়ে ধরে বলে যে সে আর কোনোদিনও নেশা করবে না, তার ভুল হয়ে গেছে। মায়া বলে যে তুই আমাকে অসুস্থ বানিয়ে রাশেদের কাছ থেকে টাকা নিয়েছিস, নিয়ে তুই নেশা করেছিস। মায়া তখন রাহাতকে মেরে রুম থেকে বের করে দেয়। পরের দিন সকালে রাহাত খেতে বসে মায়াকে বলে তার ভুল হয়ে গেছে, সে আর কোনোদিনও এমন নেশা করবে না। কাল রাতে সে অনেক চিন্তা করেছে যে সে এমন নেশা করায় তার পরিবারের অনেক ক্ষতি হচ্ছে, তাছাড়া তার মেয়ে বড় হচ্ছে, সে এখন থেকে আর নেশা করবে না, একদম ভালো হয়ে যাবে। মায়া বলে আচ্ছা ঠিক আছে। তারপরে মায়া একটা রিহাব সেন্টারে যোগাযোগ করে। সে সিদ্ধান্ত নিয়েছে রাহাতকে রিহাবে দিবে, না হলে এইভাবে চলতে থাকলে তাদের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। তবে রিহাব সেন্টারের খরচটা একটু বেশি ছিল, মাসে 15,000 টাকা। তারপরেও মায়া সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক রাহাতকে ভালো করবে। রাতে রাহাত মায়ের বাবার বাড়িতে আসে, সেখানে বসে কথা বলছিল। তখনই কেউ এসে বাসায় কলিং বেল দেয়। মায়া এসে রাহাতকে বলে যে তোমার সাথে দেখা করতে কারা যেন এসেছে। কে এসেছে? রাহাত সেটা দেখতে গেলে দেখে সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল। তারা রাহাতকে বলে যে আপনি আমাদের সাথে চলেন। রাহাত বলে আপনারা কারা আর আমি কোথায় যাব? তখন তারা রাহাতকে জোর করে ধরে টেনে হিঁচড়ে গাড়ির ভেতরে ওঠায়। রাহাত বারবার চিৎকার করে মায়াকে ডাকছিল, তবে মায়া কিছুই বলে না। মায়েরও খারাপ লাগছিল, কিন্তু কিছুই করার নেই। রাহাতকে ভালো করতে হলে তাকে রিহ্যাবে পাঠাতেই হবে। তবে রাহাত তো কিছুই বুঝে উঠতে পারে না যে তাকে কোথায় এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে তাদের সেই বাসার বাড়িওয়ালা এসে মায়াকে বলে যে ভাড়ার টাকা কই? মায়া বলে টাকাটা এখনো ম্যানেজ করতে পারিনি, আসলে রাহাতের অফিসে একটু ঝামেলা হচ্ছে, তাই টাকাটা ম্যানেজ করতে পারিনি, পরের সপ্তাহে দিয়ে দিব। বাড়িওয়ালা তো খুব রাগ দেখায় আর বলে পরে পরে করতে করতে আজ 3 মাস হয়ে গেল। মায়া তাকে অনেক করে রিকোয়েস্ট করে আর বলে আমাকে আরেকটা সপ্তাহ সময় দেন, আমি টাকাটা নিজে দিয়ে আসবো। বাড়িওয়ালা তখন জানিয়ে দেয় এটাই লাস্ট টাইম। মায়া তখন খুব চিন্তায় পড়ে যায়, সে এখন কি করবে বুঝে উঠতে পারে না। এদিকে রাহাতের রিহাব সেন্টারেও তো একটা খরচ আছে, আবার সংসারও তো চালাতে হবে। তাই মায়া ঠিক করে সে একটা জব করবে। তাই সে বেশ কয়েক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দেয়, কিন্তু তার আগের কোনো এক্সপেরিয়েন্স না থাকায় সব জায়গা থেকে রিজেক্ট হয়ে যাচ্ছিল। তবে একটা কোম্পানিতে তার চাকরি হয়। কোম্পানির বস মায়ের সার্টিফিকেট দেখেই তাকে চাকরি দিয়ে দেয়। শুধু চাকরি না, 1 মাসের বেতনও অ্যাডভান্স মায়াকে দিয়ে দেয়। মায়া তো খুবই খুশি, সে একটা জব পেয়ে গেল। তার কাজ হলো বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকতে হবে। তারপর মায়া বাড়িতে এসে বাড়িওয়ালাকে বাসা ভাড়ার টাকাটা দিয়ে দেয়। বাড়িওয়ালা অবশ্য সেদিনের ব্যবহারের জন্য মায়াকে সরিও বলে। পরদিন মায়া অফিসে এসে তার বসের মিটিংয়ের শিডিউল করছিল, তবে তার বস জানায় সে আজ কোনো মিটিং করবে না, তার মন মেজাজ ভালো না। মায়া ভাবছিল হয়তো সে কোনো ভুল করেছে, তাই বস রেগে আছে। মায়া বলে যে স্যার কোনো সমস্যা? তার স্যার বলে তার ফ্যামিলিতে প্রবলেম, তার ওয়াইফ তাকে খুব প্যারা দেয়। মায়া বলে স্যার সবার লাইফে এমন ঝামেলা থাকে, এগুলো মানিয়ে নিয়েই চলতে হয়। তার বস বলে তুমি তো একজন হ্যাপি মানুষ, তুমি কি বুঝবা? মায়া তখন বলে যে স্যার আমাকে দেখে হ্যাপি মনে হলেও আমাকে অনেক কষ্টের মধ্য দিয়ে দিন পার করতে হয়। আমার হাজব্যান্ড রিহাবে, সংসারটা আমাকেই চালাতে হয়। তখন তার বস তাকে সান্ত্বনা দেয়, তবে এই লোকটার আচার আচরণ এতটা সুবিধার মনে হয় না। সে কথায় কথায় মায়ের হাত ধরে। তো যাই হোক, তারপরে মায়া রিহাবে রাহাতের সাথে দেখা করতে আসে। তখন রাহাত তার সাথে অনেক খারাপ ব্যবহার করে, মায়াকে অনেক গালিগালাজ করে যে মায়া জোর করে তাকে রিহাবে দিয়েছে। তারপরে মায়া অফিসে আসে। রাহাতের এমন ব্যবহারে তার একটু মন খারাপ ছিল। তার বস আবার এটা খেয়াল করে। সে মায়াকে জিজ্ঞাসা করে যে তোমার মন খারাপ কেন? মায়া ছিল খুবই সহজ সরল,
মায়া বলে যে সে তার হাজবেন্ডের জন্য এত কষ্ট করছে, পুরো সংসারটা সে একাই চালাচ্ছে। রাহাতের ভালোর জন্যই তো সে তাকে রিহাবে দিয়েছে। তারপরও রাহাত তাকে বকাবকি করে, তার সাথে খারাপ ব্যবহার করে। তখন তার বস মায়াকে শান্ত করে বলে, তোমার এত চিন্তা করতে হবে না, তোমার সব দায়িত্ব আমি নিব। তারপরে সে মায়াকে রেস্ট নিতে বলে। সে বলে, আজকে তোমার আর কাজ করতে হবে না। মায়াও রুমে গিয়ে রেস্ট নিচ্ছিল। তবে তার বসের মাথায় ছিল অন্য প্ল্যান। সে তার ম্যানেজারকে ফোন করে বলে যে অফিসের সবাইকে ছুটি দিয়ে দিতে। তারপরে সে রুমে এসে মায়ার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। সে মায়াকে টাকার অফারও করে। সে বলে যে তোমার যা লাগবে আমি তাই দিব। তবে মায়া তার কথা শোনে না। মায়া জোর করে সেখান থেকে চলে আসে, আর সেখানকার চাকরিটাও বাদ দিয়ে দেয়। তারপরের দিন মায়া আবারও রাহাতের সাথে দেখা করতে রিহাবে আসে। রাহাত সেদিনের ব্যবহারের জন্য মায়াকে সরি বলে। রাহাত বলে সে বাড়ি যেতে চায়, সে এখন ভালো হয়ে গেছে, সে আর কোনোদিনও নেশা করবে না। আগের থেকে সে এখন অনেক ভালো। মায়াও তার কথা বিশ্বাস করে। তাছাড়াও এখন মায়ের চাকরিটাও নেই, টাকা পয়সার একটু সমস্যা, তাই সে রিহাবে কথা বলে রাহাতকে বাসায় নিয়ে আসে। তবে নেশাখোর কি আর ভালো হয়? বাসায় এসেও সে লুকিয়ে লুকিয়ে নেশা করত, তবে আগের থেকে একটু কম। তবে কয়েকদিন রাহাত ভালোই ছিল। মায়াকে বলে সে নতুন ব্যবসা শুরু করেছে, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। ঠিকমতো বাজার করত, মায়ের জন্য গিফট নিয়ে আসতো, পরিবারকে ঠিকমতো সময় দিত। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। তারপর একদিন রাতে মায়ের কাছে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনে রাহাত কথা বলছিল। সে মায়াকে বলে সে অনেক বড় ঝামেলায় পড়েছে, তাকে আটকে রেখেছে। তারপরে মায়া তাড়াতাড়ি করে সেখানে যায়। সেখানে আসলে মায়া জানতে পারে রাহাত 10-12 জন লোকের কাছ থেকে বিদেশ পাঠাবে বলে টাকা নিয়েছে, কিন্তু এখন তাদেরকে বিদেশও পাঠাচ্ছে না, আর তাদেরকে টাকাও ফিরিয়ে দিচ্ছে না। তাদের সাথে নয়-ছয় করছে, তাই তারা আটকে রেখেছে। এখন টাকা না দিলে আর ছাড়বে না। মায়া তো কিছুই বুঝে উঠতে পারে না। সে রাহাতকে জিজ্ঞাসা করে যে তুমি কি এই কাজ করেছো? রাহাত বলে যে হ্যাঁ, সে ব্যবসা করার নামেই এই করত। এখন তার কাছে কোনো টাকাও নেই, আর তার এই কাজে যে পার্টনার ছিল সে অর্ধেক টাকা নিয়ে পালিয়েছে, আর রাহাত ধরা পড়ে গেছে। সেই লোকেরা বলে যে এখন 10 লাখ টাকা দিতে হবে, না হলে তারা রাহাতকে পুলিশে দেবে, আর না হলে মেরে ফেলবে। কিন্তু এত টাকা মায়া কিভাবে ম্যানেজ করবে? সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। তখন মায়া আর কোনো উপায় না পেয়ে তার গহনাগুলো দিয়ে রাহাতকে সারিয়ে নিয়ে আসে, আর বলে যে বাকি টাকা সে পরে দিয়ে দিবে। সেখান থেকে বাড়ি এসে মায়া তার বাবার বাড়িতে চলে আসে। তার মাকে বলে যে রাহাত এই ঘটনা ঘটিয়েছে। তার মা তখন মায়ের উপর খুবই ক্ষেপে যায়। তবে মায়া এখন কি করবে? সে আর কত সহ্য করবে? রাহাত একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে। এদিকে তার মেয়েটাও তো এই সব কিছু দেখেই বড় হচ্ছে। সে বড় হয়ে কি পরিচয় দিবে? তখন তার মা বলে উকিলের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করতে, না হলে এভাবে তো আর জীবন চলে না। সকালে রাহাত তাদের বাসায় আসে, তবে তারা রাহাতকে বাসার ভেতরে ঢুকতে দেয় না। রাহাত তার মেয়ের সাথে বাইরে থেকে কথা বলে চলে যায়। এইভাবেই কয়েকটা দিন কেটে যায়। তারপরে একদিন রাহাত মায়াদের বাসার ভিতরে আসে। রাহাতের শাশুড়ি বলে যে তুমি কেন আসছো? রাহাত বলে যে মায়াকে নিতে আসছে। তার শাশুড়ি বলে যে মায়া তোমার সাথে যাবে না, তোমার বউ আছে, সুন্দর একটা বাচ্চা আছে, তারপরেও তুমি এভাবে নেশা করে টাকা নষ্ট করো, একদিন পর পর এইভাবে ঝামেলায় জড়াও। তোমার জন্য ও নিজে অপমানিত হয়। এভাবে আর কতদিন চলবে? মায়া সিদ্ধান্ত নিয়েছে তোমার সাথে আর যাবে না। রাহাতকে চলে যেতে বলে, তবে রাহাত যায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানেই বসে থাকে। তারপর রাতে মায়া এসে রাহাতের সাথে কথা বলে। মায়া বলে যে সে উকিলের সাথে কথা বলেছে, কাল উকিলের কাছে যাবে। রাহাতকে সে তার সাথে যেতে বলে, তাহলে বিষয়টা একবারে মিটমাট হয়ে যেত। তারপরে সকালে রাহাত মায়ের সাথে উকিলের কাছে যায়। উকিল জিজ্ঞাসা করে যে আপনারা কি সত্যি ডিভোর্স চান? মায়া বলে হ্যাঁ, তারা ডিভোর্সের জন্য এসেছে। তবে রাহাত বলে সে ডিভোর্স চায় না, তাদের পরিবারে একটু ঝামেলা হয়েছে, একটু মিটমাট করে দিলেই হবে। রাহাত এখানে তার ভুলগুলো স্বীকার করে যে সে ভুল করে ফেলেছে, সে এমন ভুল আর করবে না। তখন উকিল মায়াকে বলে যে সে তো ঠিক কথাই বলেছে, একটু ভেবে দেখুন। তারপরে তারা বাসায় ফিরে আসে। বাসায় এসে রাহাত তার শাশুড়ির পা জড়িয়ে ধরে, কান্নাকাটি করে আর বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন কাজ করব না, আমি আমার মেয়ে আর মায়াকে ছাড়া থাকতে পারবো না, আপনি শেষবারের মতো একটা সুযোগ দেন। তার শাশুড়ি বলে তোমাকে তো এর আগে অনেকবার সুযোগ দিয়েছি, কিন্তু তুমি প্রতিবারই সেই একই কাজ করো। রাহাত সেখানে অনেক কান্না করে আর মাফ চায়। তারপরে রাহাতের শাশুড়ি মায়া আর রাহাতকে ডেকে নিয়ে রাহাতকে বলে যে এটাই তোমার শেষ সুযোগ,
তুমি এর আগে অনেকবার এমন ভুল করে মাফও চেয়েছো, কিন্তু নিজেকে পরিবর্তন করনি। যদি এইবার তুমি নিজেকে পরিবর্তন করতে না পারো তাহলে তুমি সবাইকেই হারাবা। তারপরে মায়া একটা কল সেন্টারে চাকরি নেয়। রাহাত ভালো হয়ে যায়, সে আর নেশা পানি করে না। এভাবেই বেশ কয়েকদিন তাদের সংসার খুব ভালোই চলছিল। তবে মায়া বুঝতে পারে যে রাহাত এখনো লুকিয়ে লুকিয়ে নেশা করে। সে রাতে সাবধান করে দেয় যে এবার যদি তাকে হাতে নাতে ধরতে পারে তাহলে কিন্তু রাহাতের খুব খারাপ হবে। তো যাই হোক, মায়া কল সেন্টারে চাকরি করত আর রাহাত বাসায় থাকতো। মায়া রাহাতকে কোনো কাজ করতে দিত না, কারণ রাহাত কোনো কিছু করতে গেলেই একটা না একটা ঝামেলা লাগায়। তারপর একদিন মায়া, রাহাত আর তার মেয়েকে নিয়ে মায়ার বাবার বাড়িতে আসে। সেখানে আসার পর রাহাতের শাশুড়ি জানায় তার টাকা হারিয়ে গেছে। সে তার জমানো টাকাগুলো একটা ব্যাগে রাখত, কিন্তু এখন দেখে সেখানেও নেই। মায়া, তার আম্মা সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করলেও টাকাটা পায় না। মায়া রাহাত আর তার মেয়েকে নিয়ে বাসায় আসে। তখন মায়া রাহাতকে বলে, তুমি কাজটা ঠিক করনি, তুমি আম্মার টাকাটা কেন নিলে? রাহাত বলে সে টাকাটা নেয়নি, সে কেন তার আম্মার টাকা নিতে যাবে? মায়া রাহাতকে চেক করেও টাকা পায় না। রাহাত বারবার বলছিল সে টাকাটা নেয়নি। তাদের কথার মধ্যে সেখানে তাদের মেয়ে চলে আসে। মায়া তার মেয়ের সামনে রাহাতকে বলে রাহাত নেশা করার জন্য তার আম্মার টাকাটা চুরি করেছে, সে একটা চোর। মেয়ের সামনে এমন করে চোর বলায় রাহাত প্রচন্ড রেগে যায়। সে বলে তার আম্মার টাকাটা নেয়নি, সে চোর না, সে চুরি করেনি। তর্ক করতে করতে তাদের মধ্যে ঝামেলা লেগে যায়। রাহাত তখন পাগলের মতো করতে থাকে, বলে সে চুরি করেনি, আর বাসার জিনিসপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যায়। একটু পরে মায়ের আম্মা তার কাছে ফোন করে বলে যে টাকাটা হারিয়ে গিয়েছিল সেটা পেয়েছে, সে মনের ভুলে অন্য জায়গায় রেখেছিল। তখন মায়া তার আম্মার উপরে রেগে যায়। সে রাহাতকে সন্দেহ করে রাহাতের সাথে খারাপ ব্যবহার করেছে। এই নিয়ে তাদের মধ্যে মারামারি পর্যন্ত হয়েছে, আর রাহাত বাসা থেকে বের হয়ে গেছে। এদিকে রাহাতকে দেখা যায় সে একটা বাসে করে কোথায় যেন যাচ্ছে। এই ঘটনার 3-4 দিন পরে একদিন রাতে মায়ের কাছে থানা থেকে ফোন আসে। রাহাতের বিষয়ে তারা মায়ের সাথে একটু কথা বলবে, তাই মায়াকে এখনই থানায় যেতে বলে। মায়া জিজ্ঞাসা করে কেন রাহাত কিছু করেছে? থানা থেকে বলে আগে আপনি থানায় আসেন, তারপরে জানাচ্ছি। কারণ রাহাত প্রায় এমন বাসা থেকে বের হয়ে উল্টাপাল্টা কাজ করত, তাই মায়া ভাবছিল রাহাত হয়তো এবারও তেমনই কিছু করেছে। তারপরে মায়া থানায় আসে। সেখানে পুলিশ মায়াকে জিজ্ঞাসা করে যে 8-9 মাস আগে আপনি থানায় একটা জিডি করেছিলেন যে আপনার হাজবেন্ড মিসিং ছিল। মায়া বলে হ্যাঁ, তার হাজবেন্ড নেশায় অ্যাডিক্টেড, সে এমন প্রায় হারিয়ে যেত, তাই মায়া একটা মিসিং ডায়েরি করেছিল। তারপরে অবশ্য রাহাতকে তারা পেয়েছিল, যেটা আমরা মুভির একদম প্রথমে দেখেছিলাম, যে মায়া রাহাতের খোঁজ না পেয়ে থানায় ডায়েরি করেছিল। তখন পুলিশ অফিসার বলে তাদের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ডাকাতি হয়, ইদানিং ডাকাতির ঘটনাটা আরও বেড়ে গেছে। গতকাল রাতেও সেখানে ডাকাত পড়েছিল। তখন সেখানকার এলাকার লোকজন বুঝতে পেরে ডাকাত ধরার জন্য মসজিদের মাইকে অ্যানাউন্স করে। এরপর সব গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধরে ফেলে। সেখানে এলাকাবাসীর গণপিটুনিতে 5 জন মারা যায় আর 3 জন ধরা পড়ে। পরবর্তীতে যে 3 জন ধরা পড়েছিল তাদেরকে জিজ্ঞাসা করে জানা যায় যে মারা যাওয়া 5 জনের মধ্যে 4 জন তাদের দলের লোক আর 1 জন অপরিচিত। তারপরে পুলিশ গ্রামবাসীদের জিজ্ঞাসা করেও জানতে পারে যে ওই লোকটা সম্পূর্ণ অপরিচিত, সে এই গ্রামের কোনো লোকই না, সে ঘটনার শিকার। তাই পুলিশ তার পরিচয় বের করার জন্য তাদের পুরনো ফাইলগুলো ঘেটে মায়ার করা সেই ডায়েরিটা পায়, আর সেখানে রাহাতের ছবি পায়। সেই অপরিচিত লোকটাই হলো রাহাত, যে মারা গেছে। মায়া তো এই কথা শুনে হতবাক হয়ে যায়, তার কিছুই বলার থাকে না। তখন আমরা সেদিনের ঘটনা দেখি। রাহাত মায়ের সাথে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে যায় আর অনেক নেশা করে একটা বাসে উঠেছিল। তারপরে বাস থেকে তাকে একটা অপরিচিত জায়গায় নামিয়ে দেয়া হয়। রাহাত নেশার ঘরে থাকায় সে কিছুই চিনতে পারছিল না। তারপরে রাহাত ঘুরতে ঘুরতে সেই মাঠের মধ্যে এসে পড়ছিল যেখানে এলাকাবাসী ডাকাতদের ধরেছিল। তারা সন্দেহ করে যে রাহাতও ডাকাতদের দলের লোক। রাহাত ছিল পুরোপুরি নেশার ঘোরে। সে কিছু বলার আগেই এলাকার লোকজন তাকে মারধর শুরু করে, আর গণপিটুনিতে রাহাত সেখানেই মারা যায়। মুভিটির শেষ অংশটুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল ছেলেটার সাথে মিলে যায়। কিছুদিন আগে যাকে চোর সন্দেহে গণপিটুনিতে মেরে ফেলা হয়। গল্পে রাহাত যেমন শেষ বেলায় এসে কোনো অপরাধ না করেই গণপিটুনিতে মারা গেল, ঠিক তেমনই ভাবেই তোফাজ্জলকেও মারা হয়েছে। তাই আমাদের কারো শরীরে আঘাত করার আগে অবশ্যই ভাবা উচিত লোকটা আসলেই অপরাধী কিনা।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটা ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।